আধু জীবিতাম দ্য গোট লাইফ এই ধরনের সিনেমাগুলোর রিভিউ করা খুব টাফ এই জন্যে, কারণ সিনেমাগুলো এত ভালো না যে তোমার ইচ্ছা করবে যে আমি যা যা দেখেছি আমি সব বলে দিই, বাট সব যদি বলে দিই তাহলে তো স্পয়েল হয়ে যাবে। আধু জীবিতাম দ্য গোট লাইফ, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো? আমি গল্পটা বলবো, গল্পের গভীরতা বা ডিপনেস সেটা নিয়ে বলবো, নাকি অসাধারণ পারফরমেন্স নিয়ে বলবো, নাকি সিনেমাটোগ্রাফি নিয়ে বলবো? হলিউডের কাছে যদি ডুম টুর মতো সিনেমা যদি থাকে, যেখানে সিনেমাটোগ্রাফি একদম মানে বালির পর বালি, আশেপাশে কোনো গাছপালা নেই, রোদ্দুরের মধ্যে ওই একটা একটা ডেজার্ট, সেটাকে ফুল ব্লোন ওয়েতে দেখানো হচ্ছে, এটার ক্যাপা যদি ডিউন টুর মতো ফিল্মের কাছে যদি থাকে, যেটা হলিউডের 1000 কোটি টাকা দিয়ে হয়তো তৈরি করা ফিল্ম, আমাদের কাছেও আছে। দ্য গোট লাইফ সিনেমাটার বাজেট কত? সাহারা মরুভূমি বা আরব কান্ট্রিগুলোর এই যে বালিয়াড়ি, বিস্তীর্ণ বালিয়াড়ির মাঝখানে কিছু নেই, এবং সেখানে দিন হচ্ছে, রাত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এক একটা ওয়াইড ল্যান্ডস্কেপ শট রয়েছে সিনেমাটার মধ্যে, যেটা দেখে তুমি জাস্ট খালি তোমার কিছুতেই তুমি মানতে পারবে না এটা ইন্ডিয়ার রিজিওনাল ইন্ডাস্ট্রির একটা ফিল্ম। এটা কোনো হিন্দি ফিল্মও না যেটার বাজেট প্রচুর থাকে, এটা কোনো তামিল ফিল্মও না। আর এই যে ডানকি, আমি যে লিখেছি না থাম্বনেলে, একটু ক্লিক বেট না, বিশ্বাস করো, ডানকি সিনেমাটা যা যা হওয়ার উচিত ছিল ঠিক সেই জিনিসগুলো এই সিনেমাটা অ্যাকচুয়ালি হয়ে উঠেছে। চাকরির জন্য, চাকরির দরকারে অন্য জীবনের ড্রিম দেখে নিজের দেশের বাইরে গিয়ে ফেসে যাওয়া, এক্সপ্লয়েট হওয়া, তারপরে ফিরে আসা, ফেরত আসা তো নয়, পালিয়ে আসা, ঠিক আছে? কি করে পসিবল? ব্লেসি বলে যেই ডিরেক্টর এই ফিল্মটা ডাইরেক্ট করেছে, বিশ্বাস করো আমি গোট লাইফের আগে আমি তার নাম কোনোদিন শুনিনি, বাট রাজকুমার হিরানির মতো ডিরেক্টরের উচিত এই ব্লেসির গিয়ে পা ধোয়া জল কেন, পা চাটলে পরেও এরকম ফিল্ম কোনোদিন রাজকুমার হিরানি তৈরি করতে পারবে না। রাজকুমার হিরানি কেন, হলিউডের প্রচুর ডিরেক্টর রয়েছে যারা এইরকম মর্মস্পর্শী ফিল্ম, এইরকম বিভৎসতার সাথে, আবার এইরকম শকিং অফ ফ্যাক্টরের সাথে তোমাকে প্রেজেন্ট করে। এক একটা সিন আছে সেগুলো এত পাওয়ারফুল এবং হার্ড হিটিং, রীতিমতো তোমার কষ্ট হবে, তোমার অস্বস্তি হবে, তোমার মনে হবে যে এটা কি হচ্ছে। কিন্তু সেই সিনগুলোর জন্য কিন্তু এরকম নয় যে প্রচুর ভায়োলেন্স, প্রচুর রক্তারক্তি রয়েছে, না, নিষ্ঠুরতা। একটা লোককে আরেকটা লোক তার পাসপোর্টটা কাইন্ড অফ ছিনিয়ে কথা বলতে পারছে না, ল্যাঙ্গুয়েজের মিসম্যাচ নিয়ে মরুভূমির মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দিল, লিটারালি ছেড়ে দিয়ে চলে এলো, এবং তারপর থেকে 3 বছর 4 বছর লোকটাকে পটি করার জন্য, পটি করে নিজেকে পরিষ্কার করার জন্যে বালি ইউজ করতে হয়। সে গ্রামে বড় হয়েছে, ঝিল বিলের মধ্যে ডুব সাঁতার কেটেই তার ছোটোবেলা যৌবনে সে তার বউকে নিয়ে তার বাড়ির পাশে বিলে চান করেছে, রোম্যান্স করেছে। সেই লোকটা মরুভূমির মধ্যে একটা মাছের মতো ছটফট করছে, যার কাছে নিজেকে পরিষ্কার করার জন্য জল নেই, যে বছরের পর বছর ধরে চান না করে একই পোশাকে রয়েছে। সে পালিয়ে আসার আগের দিন ল্যাংটো হয়ে জলের ট্যাঙ্কের তলাতে গিয়ে চান করবে, যেই জলের ট্যাঙ্কের জল তাকে ইউজ করতে দেওয়া হয় না। বিভৎসতা বোঝো? একটা লোক জল খেতে চাইছে, তার তেষ্টায় গলা শুকিয়ে গেছে, তার পাশে ট্যাঙ্ক থেকে ওভারফ্লো করে জল চলে যাচ্ছে, সে খেতে পারছে না, তার পাশের বালি দিয়ে বেরিয়ে যাচ্ছে। জল খাওয়ার জন্য ছাগলদের জন্য জল রাখা হয়েছে, সেইখানে গিয়ে তাকে জল খেতে হচ্ছে। আমরা আজকে ওয়াটার ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, ব্যাঙ্গালোরের মতো জায়গা ড্রাই আপ হয়ে যাচ্ছে, জলের জন্য লোকজন ওখান থেকে বেরিয়ে আসছে, ওয়ার্ক ফ্রম হোমের জন্য কথাবার্তা চলছে, পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রত্যেক বছরই গরমের সময় সাউথ ইন্ডিয়াতে জলের প্রবলেম হয়। এই সিনেমাটা জলের গুরুত্ব যেইভাবে শেখায়, এবং কলকাতার অলিতে গলিতে তুমি একটা না একটা কল পেয়ে যাবে যেটা থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু কারোর বন্ধ করার তাগিদ নেই। কলেজ স্কোয়ারের দিকে, কলেজ স্ট্রিটের ওখানে এরকম বড় বড় পাইপ রয়েছে, মাটি থেকে বেরিয়ে এসছে, বড় বড় নল রয়েছে, যেগুলোর মুখটা ভেঙে দেওয়া, জলের পর জল বেরোচ্ছে, লোকে আসছে, চান করে যাচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না ওই জল।
যতক্ষণ জল আসছে ততক্ষণ জল নষ্ট হচ্ছে। কলকাতায় মানুষজন জল নষ্ট করে। আর এই সিনেমাটা দেখার সময় আমি বুঝছিলাম যে লাইফে আর কিছু না হোক, জল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এভার। না হলে কোনোদিন এরকম হবে যে অন্য লোক গাম পুছে সেই গাম তোমার মুখে দেবে, সেই গামটা তুমি চেটে চেটে খাবে। আমি এই সিনেমার বিভৎসতা, এই সিনেমাতে মুখ্য চরিত্রটা কি কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নিয়ে 30 মিনিট 1 ঘন্টা ধরে বকে গেলেও আমি বোঝাতে পারবো না। দুঃখের ব্যাপার হচ্ছে কি এটাই যে এইরকম ভালো সিনেমা কলকাতায় মাত্র কয়েকটা জায়গায় এসছে, তাও দেখো ব্রাহ্মায়ুগাম তো মাত্র 2টো জায়গায় এসছিল। মালায়ালাম ইন্ডাস্ট্রির এই বছরে 4খানা সিনেমা এখন অবধি নাকি বেরিয়েছে। প্রেমালু যেটা আমি দেখিনি, ব্রাহ্মায়ুগাম দেখেছি, ভালো লেগেছে। আঞ্জুমেল বয়েজ ওই সিনেমাটা আমি কিছুদিন আগে অনলাইনে দেখলাম। আর এই সিনেমাটা ভাই আমি কোনটা ছেড়ে কোনটাকে গ্রেট এপিক বলবো। ব্রাহ্মায়ুগাম এই বছরে সমস্ত সিনেমা যখন বেরিয়ে যাবে তার মধ্যে ব্রাহ্মায়ুগাম 1 নম্বরে থাকবে আমার জন্য, আমি এটা জানি। এই সিনেমাটাও কাইন্ড অফ সেরকম জায়গার মধ্যেই ঢুকতে চায়। মালায়ালাম ইন্ডাস্ট্রি কিভাবে যে এগিয়ে যাচ্ছে দেখো। এই সিনেমাটা একটা উপন্যাস ছিল, একটা রিয়েল মানুষের তার চোখ থেকে তার এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা নিয়ে একটা বই, সেটার উপর বেস করে তৈরি হয়েছে। এরকম যে আরও বই নেই যেগুলো নিয়ে আরও অন্যান্য ধরনের ফিল্ম তৈরি হবে না তার কি গ্যারান্টি আছে? মালায়ালাম ইন্ডাস্ট্রি ভাই খতম করে দিচ্ছে, ঠিক আছে? ক্রিয়েটিভিটির দিক থেকে তাদেরকে কেউ বিট করতে পারে না, কেউ না। আর পৃথ্বীরাজ সুকুমারন 2 দিন বাদেই একটা খিল্লি সিনেমা আসছে বড়ে মিয়া ছোটে মিয়া, তাতে সে ভিলেনের চরিত্রে আছে। সে কেজিএফের যে ডাইরেক্টর তারও ছালার ফিল্মে সে রয়েছে। কেউ যদি সালার দেখে আর বড়ে মিয়া ছোটে মিয়া দেখে পৃথ্বীরাজ সুকুমারন ব্যাপারে আইডিয়া যদি নেয়, বা রানী মুখার্জির সাথে তার একটা পুরনো ফিল্ম এসেছিল আইয়া বলে, সেখানে সে কাইন্ড অফ একটা অশ্লীল হাবভাব করছিল, সেইটা থেকে যদি রেফারেন্স যদি নেয় তাহলে তার কোনো আইডিয়া নেই যে কি গোট লেভেলের লোক, গ্রেটেস্ট অফ অল টাইম অ্যাক্টারদের মধ্যে গ্রেটেস্ট অফ অল টাইম পারফরমেন্সের মধ্যে এই সিনেমাটা চলে যাবে। লোকটা নিজের বডিকে পুরো খুইয়ে ফেলেছে। ছাবার করে ট্রান্সফরমেশন নিয়ে খুব কথা হচ্ছে, এর আগেও রণদীপ হুডা এরকম ট্রান্সফরমেশন করে ফেলেছে অবশ্যই। উই হ্যাভ আ নিউ চ্যাম্পিয়ন হিয়ার। হাতের আঙুল থেকে হাতের নখ, সে যখন জামা কাপড় সমস্ত কিছু খুলে পুরো ল্যাংট অবস্থায় যখন জলের ট্যাঙ্কের দিকে যাচ্ছে, আমরা তার পাছার পোর্শনটা আমরা দেখতে পাই। ইট লুকস মানে তুমি আনবিলিভেবল যে একটা ইন্ডিয়ান অ্যাক্টর এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে। অ্যান্ড দিস ইজ রিয়েল, এরকম নয় যে কোনো গ্রাফিক্সের কারিকুরি আছে। তার চুলদারি সমস্ত বড় করা হয়েছে, যদিও এইখানে হয়তো কসমেটিক্স এর সাহায্য নেওয়া হয়েছে। ইট লুকস লাইক এনিথিং। আমাদের কাছে কী নেই আজকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, ইন্ডিয়ান শব্দটা ইউজ করছি, মেকআপ, সিনেমাটোগ্রাফার, পারফর্মার, শুধু সিজিআই বাদ দিয়ে আমাদের কাছে ইচ অ্যান্ড এভরিথিং আছে। প্র্যাকটিক্যাল এফেক্টের কথা যদি আসি সেটাও আমাদের কাছে আছে। আমাদের কাছে ভিশনারি ডাইরেক্টর আছে যারা আনঅ্যাপোলজিটিক্যালি যে না দর্শককে টেকেন ফর গ্রান্টেড নি, এলসিডি ফর্মুলা, লাভ ক্রাই অ্যান্ড ড্রামা। রাজকুমার হিরানির মতো ডিরেক্টর না হ্যাক, পাতি হ্যাক, অকাত আছে এরকম একটা। আমি একটা সিম্পল কথা বলি, একটা টুম্বার্ড, ব্রাহ্মায়ুগাম, ওয়েলকাম, হেরাফেরি, এই সিনেমাটা, কেজিএফ, আমার এই এক সিটিংয়ে যে কটা ভালো ভালো এপিক সিনেমা হিন্দি ইন্ডিয়ান ফিল্মের কথা আমার মাথায় এলো, এরকম একটা সিনেমা আজ অব্দি তৈরি করেছে এই লোকটা রাজকুমার হিরানি। একে নিয়ে কিসের এত মাতামাতি? তৈরি করেছে ডাঙ্কির মতো একটা বালের ফিল্ম। অ্যাকচুয়াল ডাঙ্কি তো এই সিনেমাটা। ডাঙ্কির যা যা করার উচিত ছিল এই সিনেমাটা সেটা করে দেখায়। ডাঙ্কির 200 কোটি না 250 কোটির মতো ছিল বাজেট, এই সিনেমার হয়তো তোর হাফ বাজেটও হয়তো হবে না। সিনেমাটা একবার দেখো আর দেখে বোঝো কোন ডিরেক্টরদের আমরা অকারণে আমাদের মাথায় চড়াই, কোন লেওড়ার বাচ্চা। এলসিডি ফর্মুলা কী রে? লাভ ক্রাই অ্যান্ড ড্রামা কি হয় এই গানের ফর্মুলা দিয়ে? অডিয়েন্সকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে না, ওর থেকে ইমোশন ইভোক করতে হবে, মানে আমি ওকে কাঁদাবো, আমি ওকে হাসাবো, আমি ওকে পাদাবো। কেন? একটা গল্প তার ইনডেপথে গিয়ে ঢোকা যায় না, সেটার
রক্ত মাংস চামড়া অস্থিমজ্জা সমস্ত কিছুর ভেতরে আসা যায় না। এই সিনেমাটা নিজের লেয়ার এমনভাবে চেঞ্জ করে এবং অসহায় জায়গা থেকে হোপলেস, সেইখান থেকে পিওর ডেসপেয়ার যে আমাকে বেরিয়ে আসতে হবে, সেইখানেও বারবার ঠক্কর খাওয়া যেইভাবে তুলে ধরে না, খালি দেখবে তোমরা। ছোট্ট একটা পোর্শন রয়েছে, হিরো যখন ওখানে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে, ওখানে গিয়ে পৌঁছানোর পর সে তো বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, সে তো বুঝতে পারছে না। তার ঘুমের মধ্যে সে ফ্ল্যাশব্যাকে তার গ্রামে ফেরত যাচ্ছে, যেখানে তার বউয়ের সাথে একই খালবিলের মধ্যে সে চান করেছে। ওইটুকুনি রোম্যান্সের পোর্শন। রোম্যান্স কি করে দেখাতে হয়, জাস্ট একটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে ঢোকার জন্য তুমি কিছু ফ্ল্যাশব্যাক সিনের মধ্যে যাচ্ছ, তাতে এত সুন্দর একটা রোম্যান্টিক স্টোরি নয় প্রেজেন্টেশন রেখেছে, যেটা খুব রিয়েল। অমলা পালকে ওইটুকুনি সময়ের জন্য দেখে মনে হয় যে সত্যিকারের একটা মেয়ে, মুখে ময়দা মাখা আইলেশ করা অকারণে গোলাপি ঠোঁট আলা কোনো মেয়ে না, একটা রিয়েল মেয়ে যার চামড়ার রং থেকে শুরু করে চুলের ঝলকানি অবধি এইচ অ্যান্ড এভরিথিং ইজ রিয়েল। সে তার বরের সাথে বাটারফ্লাই ভঙ্গিতে একসঙ্গে সাঁতার কাটছে। ইট ফিল সো ইন্টেন্স অ্যান্ড রিয়েল। লিটারালি বলছি, আমি ওইটুকুনি রোম্যান্টিক সিন দেখে ভাবছিলাম যে ভাই আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমি তো সাঁতার জানি, আমি এরমভাবে চান করতাম। তারপরে এই সিনটা কাট হয়ে আবার ওকে ঘুম থেকে তুলে দিয়েছে, তুমি আমার টেন্টে কেন ঘুমোচ্ছ, আমি মনিব, বাইরে গিয়ে যেখানে গেছি তুমি ঘুমাও। একটা মানুষ ভাষার জন্য বোঝাতে পারছে না, হিন্দি 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 হিন্দি, তার নাম হয়ে গেল হিন্দি, কিন্তু সে এক পয়সার হিন্দি বলতে পারে না, সে বুঝতেও পারে না। ভাই দিস ইজ দ্য ফিল্ম। আমরা যে কথা বলি না যে সেই লেভেলের সিনেমা নয়, এইটা হচ্ছে গিয়ে সেই লেভেলের সিনেমা, যেটা নিয়ে বকতে শুরু করলে পর 15 মিনিট 20 মিনিট। ব্রাহ্মায়ুগম নিয়ে যেরকম ব্রাহ্মায়ুগম 2.5 ঘন্টার সিনেমা, আমি বকতে পারি ওটা নিয়ে 5 ঘন্টা, ঠিক আছে। হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ। একদিন সাউথের সিনেমা আর হংকং আর কোরিয়ার সিনেমা দুনিয়ার রুল করবে, আর এই চোদনা হলিউড যারা ভিএফএক্স যারা কিচ্ছু বোঝে না, মেন স্ট্রিম হলিউডের কথা বলছি, গান্ডু আমাদের বোম্বাইয়ের বলিউড আর আমাদের বাংলার টলিউড, এরা তখনও বসে এই ওরা কাশ্যপ কেন ঘাটিয়া বললো, ভিডিও নাম্বার 545, ওরা কাশ্যপ কেন ঘাটিয়া বলেছে, আই অ্যাম সো হার্ট। সারাদিন বসে বসে আমি জ্ঞান মারাচ্ছি যে এই সন্দীপ রেড্ডি ভঙ্গ তোর শেখা উচিত ক্রিটিসিজম কী করে নিতে হয়। এক অনুরাগ কাশ্যপ ঘাটিয়া বলে গেছে, বাংলার বুদ্ধিবীচিদের খাটিয়ে এমন কেটেছে, এমন কেঁপেছে, এখনো অবধি ইউটিউবার ফিল্ম মেকাররা ইন্টারভিউতে প্রথম অনুরাগ কাশ্যপ যে ঘাটিয়া বললেন আপনার কি মত, না বাংলা সিনেমা তো ঘাটিয়া নয়। বোকাচ্ছোদা, দিস ইজ আর্ট, দিস ইজ সিনেমা। পারলে হলে গিয়ে দেখো, আমি জানি অপশান খুব কম, আমাকে কোয়েস্ট মলে গিয়ে দেখতে হয়েছে রোববার দিন ঠাটা দুপুরবেলা, বাট ভালো সিনেমার জন্যে কষ্ট আমি করতেই পারি, আমার বাকি জীবন তো নষ্ট। যাই হোক, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।